আবারও হাসিম দাদা জলের নিচে ডুব দেন। এভাবে একটার পর একটা ড্রাম লাগাতে থাকেন। কাজটা যেন এক যুদ্ধ। প্রায় 3 ঘন্টা পর প্রায় 40টা ড্রাম লাগানো শেষ হয়। হাসিম দাদা ভীষণ ক্লান্ত। দাদা, আর মাত্র 10টা ড্রাম বাকি। তুমি এবার উঠে এসো, তোমার শরীর আর চলছে না। বাকি কাজটা আমরা চেষ্টা করে দেখি। না, যে কাজ আমি শুরু করেছি সেটা আমি শেষ করব। মাঝপথে হাল ছেড়ে দেওয়া আমার রক্তে নেই। আর কয়েকটা মাত্র। আমার দম হয়তো ফুরিয়ে আসছে, কিন্তু স্কুলের আশা আমি ফুরাতে দেব না। শেষ 10টা একেবারে লাগাতে হবে। তোরা সবাই তৈরি থাক, এটা শেষ ডুব। হাসিম দাদা শেষবারের মতো ডুব দেন। এবার অনেকক্ষণ সময় কেটে যায়। জল থেকে কোনো বুদবুদও ওঠে না। দড়িটাও স্থির থাকে। দাদা, দাদা তো আর উঠছে না। রফিক ভাইয়া, দাদা কি বিপদে পড়েছে? দাদা কোথায় গেল? সর্বনাশ, চাচা কি কোনো বিপদে পড়লেন? তার দম ফুরিয়ে গেল না তো? চলো আমরা সবাই ঝাঁপ দেই, আর অপেক্ষা করা ঠিক হচ্ছে না। থামো, সবাই থামো, তাড়াহুড়ো করো না। দাদা, দাদা বলেছিল। ঠিক সেই মুহূর্তে একটা আশ্চর্য ঘটনা ঘটে। পুরো স্কুল ঘরটা একটা মৃদু কিন্তু জোরালো কাঁপুনি দিয়ে ধীরে ধীরে শব্দ করে জলের উপর ভেসে উঠতে শুরু করে। ওই দেখো, ওই দেখো, স্কুলটা ভাসছে। হাসিম দাদা পেরেছে, আমাদের স্কুলটা ভেসে উঠেছে। বাঁধের উপর থাকা শত শত মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখে টিনের চালের স্কুল ঘরটা একটা বিশাল জাহাজের মতো জলের উপর দুলছে। আর তার পাশে নিস্তেজ অবসন্ন অবস্থায় ভেসে উঠছেন হাসিম দাদা। চাচা, চাচা, আপনি ঠিক আছেন? কথা বলুন চাচা। আমি আমি ঠিক আছি। দেখ, তোদের স্কুল আর আর ডুববে না। আজিজ ও রফিক মিলে হাসিম দাদাকে প্রায় অচেতন অবস্থায় টেনে ভেলায় তোলেন। তিনি ক্লান্তিতে চোখ বুজেন, কিন্তু তার মুখে লেগে আছে এক বিজয়ের হাসি। আমার সাহসী ছাত্রছাত্রীরা, সবাই এসে গেছো? বাহ, আমি তো ভেবেছিলাম এই বন্যায় হয়তো আর ক্লাসে নেওয়া যাবে না। আপা, আজ কি পড়াবেন?